আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? শুনতে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ ঠিক মতো? আচ্ছা, আমাকে একটু জি বলো তো শুরুতেই, তোমাদের এই টপিকের অঙ্কে কি কেমন সমস্যা হচ্ছে কোনো? আজকে তো আমরা শেষ করে দিব। সময়ের প্রভাব একটা টপিক বাকি আছে, সলভ করে দিব পুরোটাই, হ্যাঁ। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে, মানে কলেজ পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, কোনো কোশ্চিন টোশ্চিন থাকলে বলতে পারো, বা কেমন লাগছে, কি অসুবিধা। আর তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ সেকেন্ড পেপার, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে সাইকেল 1 চলতেছে, এখানে আমাদের আরেকটা চ্যাপ্টার পড়ানোর, আরেকটা চ্যাপ্টার না, অর্গানিকের নামকরণ পড়ানোর কথা, আর অজৈব যৌগের নামকরণ পড়ার কথা। নিশ্চয়ই এটা জানো তোমরা। তো আমরা গুণগত রসায়নের 3টা পর্ব শেষ করেছি। অনেক কলেজে তোমার হচ্ছে শুরুতেই গুণগত রসায়ন শুরু করে, কিন্তু এটা শেষ করতে অনেক টাইম নাই। যেহেতু তোমরা 4 নাম্বার পর্বটা প্র্যাকটিক্যালের পড়া, তোমরা চাইলে আমরা 3 নাম্বার পর্ব, আজকে তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আগামী দিনের 3 নাম্বার পর্ব পরীক্ষা হবে, তোমরা চাইলে চতুর্থ পর্বটা আপাতত স্টপ রেখে তোমরা অর্গানিকের নামকরণ পড়তে পারো, যদি তোমরা চাও। ঠিক আছে? তোমরা কি চাও আমাকে জানাও। আমরা অফলাইনে সাধারণত যেটা করি, চতুর্থ পর্বটা পরে পড়াই কলেজে প্র্যাকটিক্যাল থাকলে, অথবা তোমরা চাইলে একটানাও পড়ে নিতে পারো। তোমরা কি চাও বলো আমাকে। স্যার, আমাদের কলেজের সামনে পরীক্ষা আছে তো ওনারা দ্বিতীয় অধ্যায়ের উপর বলেছে আয়ন শনাক্তকরণ আর দ্রব্যতা অংশ বাদে বোর্ড নির্ধারিত সিলেবাসের বাকি অংশের উপর পরীক্ষা হবে। তো এগুলার উপর কি কি মানে কি কি পড়বো বললে ভালো হয়? আবার যদি বলো কি বললে? কোন স্যার, কোন আয়ন কলেজ, কোন কলেজ তোমার? শনাক্তকরণ পরীক্ষা আর দ্রব্যতা অংশ বাদে ও তাহলে পর্ব বোর্ড এক পর্ব দুই, পর্ব এক পর্ব দুই। আচ্ছা স্যার, আবার স্যার মানে আমাদের পরীক্ষার তৃতীয় অধ্যায়ও থাকবে। এখন এই তৃতীয় অধ্যায়টা কভার করার জন্য আমি কি করব? তৃতীয় অধ্যায় কভার করার জন্য ক্লাস করতে হবে। তুমি তুমি কোন কলেজের স্টুডেন্ট? স্যার, আমি ভিক্টোরিয়া কলেজে। ও, বিকারুননিসা কলেজে। তুমি কি অনলাইনে আমার কাছে পড়ো আর অফলাইনে কি পড়ো তাও, নাকি শুধু অনলাইনেই পড়ো? স্যার, অফলাইনে একটা জায়গায় পড়ছি, কিন্তু উনি আর কি হচ্ছে কি যে সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় পড়াচ্ছে, সেকেন্ড পেপার পড়াচ্ছে। ও আচ্ছা, না পড়লে, মানে তুমি এই অধ্যায় না পড়লে তো আর মানে সেটা কাভার হবে না, সেটা তো পড়তে হবে। মানে যদিও তৃতীয় অধ্যায় শুরু থেকে সহজে পড়া যায়, তবে হাজারি স্যারের বই দেখে পড়লে অনেক এলোমেলো হয়। তুমি চাইলে আমাদের বই কালেক্ট করতে পারো, বাট তারপরও তুমি কিছু জিনিস নিজে পড়তে পারলেও বাকিটা তোমাকে টিচার কাছেই পড়তে হবে, সেটা যেখানেই হোক। ওকে? এছাড়া নিজে নিজে কাভার করাটা সম্ভব হবে না। তো আমাদের তোমাদের এই সাইকেল 1-এ গুণগত রসায়ন পর্ব 4 এবং জৈব যৌগের নামকরণ, এই 2টা টপিকই পড়ানোর কথা। অজৈব যৌগের নামকরণ একটা ক্লাস নেওয়া হবে। তো তোমরা চাইলে আহ 4 নাম্বার পর্ব শেষ করে অর্গানিকের নামকরণে যেতে পারো, অথবা আগে অর্গানিকের নামকরণ পড়ে দেন 4 নাম্বার চ্যাপ্টার শুরু করতে পারো, যদি আর্জেন্সি থাকে। কারণ কোনো কলেজেই হঠাৎ করে গুণগত রসায়নের পুরোটা হয়তো বা শেষ করে দিবে না। আহ তোমাদের ইচ্ছা, যদি তাড়াহুড়া থাকে আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপে, বা এখনো বলতে পারো। আর তোমাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি আগামী ক্লাসটি নিব। ওকে? আচ্ছা স্যার, সাইকেল টু তে মানে সাইকেল টু কবে থেকে শুরু হবে? ওটার মধ্যে কি তৃতীয় অধ্যায় আছে? আচ্ছা, সাইকেল টু, ঠিক আছে। মানে এরপরে এটা শুরু করার প্ল্যান। আর তোমরা কতটুকু, আমি তো আসলে একটু কনফিউজড হয়ে গেছি, কারণ আমি তো এখানে যতজন শিক্ষার্থী অনলাইনে ক্লাস মানে ভর্তি হয়েছে, এর একটা মেজর পোর্শন স্টুডেন্টই লাইভে ক্লাস করে না। ঠিক আছে? তো আমার কাছে যেটা মনে হয় যে তোমরা কতটুকু অনলাইন ক্লাস এনজয় করছো, তোমরা যদি ওইভাবে এনজয় করো তাহলে হয়তো আমরা সাইকেল টু নিয়ে প্ল্যান করব। তোমরা তার উপর ডিপেন্ড করবে আর কি, হ্যাঁ। নাহলে তো আমাদের আমি পরবর্তী। হুম, ইচ্ছুক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার কাছে আমি আমার কাছে কেন জানি আমার কাছে কেন জানি মনে হয় যে অনলাইন ক্লাস যে নিচ্ছি তোমরা, আহ, বেশ কিছু স্টুডেন্ট, প্রায় 10-15 জন মতো রেগুলারলি লাইভে ক্লাস করো, কিন্তু বাকিরা তো আর দেখি না যে ক্লাস করতে। তারা শুধু কোর্স মানে জয়েন করছে পয়সা দিয়ে, কিন্তু ক্লাস তো করতেছে না। মানে তোমাদের কেমন, মানে অনলাইন ক্লাস কেমন লাগছে? আমি তো আসলে অফলাইনে অনেক বেশি পড়াই, তোমরা হয়তো বা অনেকে আমাকে চেনো অফলাইনে, নাকি চেনো না আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনলাইন কোর্সে যারা যুক্ত হয়েছে এরা শুধু পেমেন্ট করে যুক্তই হয়েছে, কিন্তু তোমরা যে কয়েকজন লাইভে ক্লাস করছে এরা বাদ দিয়ে বাকিটা করে না। তোমাদের কি মনে হয়, ব্যাপারটা কি এরকম, নাকি আসলে তারা পরে দেখে নাকি? স্যার স্যার এখন এটা তো তো স্যার ভালোই। অনলাইনের যুগ স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো স্যার বলো এখন রেজন। স্যার এখন তো স্যার অনলাইনের যুগ স্যার। এখন তো অনলাইনেই স্যার মোটামুটি সবাই ক্লাস করে। যেমন স্যার আমি কলেজে যাই আসি আর বাসায় ক্লাস করি অনলাইনে। অফলাইন তো স্যার এখন আর করা হয় না, কারণ স্যার অফলাইনে করলে অনেক স্লো আগানো হয়, প্লাস স্যার অনেক টাইম ওয়েস্ট হয়। অনলাইনে মোটামুটি আমি দেখছি, মানে এখন বর্তমানে স্যার সবাই মোটামুটি করোনার পরে আস্তে আস্তে এখন সবাই মোটামুটি অনলাইনের দিকে ঝুঁকতেছে। কিন্তু আমাদের আমাদের ক্লাসে কোর্সে যতজন স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়েছে, হ্যাঁ, সবাই তো ক্লাস করে না দেখি। কারণ কি?
মানে স্যার হয়তো বা পরে করে, হয়তো বা এই টাইমে অনেকের ক্লাস থাকতে পারে, কারণ এ- এই টাইমটাতে ক্লাস থাকার মানে কথা না। এটা নিয়ে আমি আসলে এখন কনফিউজড যে আসলে আবার তো স্টুডেন্টদের এই অনেকে এমআইটি খাওয়া দাওয়া করে, তো মনে করে পরে একবারে দেখে নিবনি। আসলে কি দেখে। অনেকে আবার পরে টেনে দেখে নেয় আর কি, এই কারণে অনেকে রেকর্ডেড করে। ও আচ্ছা আচ্ছা, মানে সেটাই আসলে আমি একটু কনফিউজ যে তোমরা ক্লাসটা কতটুকু এনজয় করছো, যার কারণেই, বা স্টুডেন্টরা কতটুকু এনজয় করছে। যেন অফলাইন ক্লাসে আমি আসলে সত্যিকার অর্থে তোমরা, আমি জানি না যে কে কে আমাকে অফলাইনের মাধ্যমে চিনো নাকি শুধু অনলাইনেই চিনো। অনলাইনে তো আসলে ওইরকম পরিচিতি শুরুর দিকে আমার ছিল না, কারণ আমি অনলাইন নিয়ে কাজ করি নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে দুইটা মিডিয়ামই থাকা উচিত, কারণ আমার অফলাইনেরও কিছু স্টুডেন্টের চাহিদা ছিল অনলাইন। আর তোমাদের এই কোর্সগুলো আমরা তাদেরকে রেকর্ডিংও দিতে পারি। হুম। তো এই জন্য আমি অনলাইন কোর্সটা চালু করছি, এবং আমি আসলে তোমাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে পরবর্তী স্টেপে যাওয়ার চিন্তা করছি আর কি, তোমরা যেমনটা বলবে তেমনই। এই জন্য আমার কিছু ফিডব্যাক দরকার জানা, কারণ আমার কাছে যেটা মনে হয় যে যদি আসলে আহ, আমি অফলাইন পড়াই অনলাইন পড়াই, একটা অনারিয়াম তো তোমাদের কাছ থেকে পাই, কিন্তু আসলে কতটুকু স্টুডেন্টদের জন্য এই কোর্সগুলা হেল্পফুল হচ্ছে তার উপরেই আসলে আমার সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্যাপারটা এরকম। ঠিক আছে। আহ স্যার, ওকে। হ্যাঁ বলো। স্যার মানে স্যার আপনার তো স্যার ক্লাস তো স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়, তারপর স্যার আপনার যে লেকচার বুক গুলো আছে এগুলো অনেক হেল্প করে। তো স্যার প্রবলেম হয় না আলটিমেটলি স্যার দিন শেষে? লেকচার বুক গুলা তো আসলে আহ, মানে অফলাইনে যেহেতু আমি অনেকদিন পড়াই 2014 সাল থেকে, এগুলো কিন্তু লেকচার বুক তো মানুষ হচ্ছে ইয়াতেও কিনতে পারে, যদি রকমারিতেও তো কিনতে পারে, এটা তো সমস্যা নেই। আগে মানে আমি যেটা চাই আসলে তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মানে শুধু লেকচার বুকের জন্য যে মানুষ ক্লাস করবে ব্যাপারটা তাও না। কারণ লেকচার বুক আগে এরকম লেকচার বুক পাবলিকলি দেওয়া হতো না, তখন অনেকে হয়তো ভাবতো যে লেকচার বুকের জন্যই স্যারের কাছে ভর্তি হয়ে, যেমন আমাদের অফলাইনে তো আম, অনেক কোর্স ফি থাকে অনলাইনের তুলনায়, অফলাইনে অনেক বেশি। ফার্স্ট ইয়ারে শুধু পুরো ফার্স্ট ইয়ার হয়তো বা 14,500 টাকা কোর্স ফি থাকে, তো এটা তো যথেষ্ট বেশি অনলাইনের তুলনায়। তো অনেকেই হয়তো বা শুধু লেকচার বুকের জন্য ভর্তি হইতো। তো আমরা লেকচার বুক গুলো এখন রকমারিতে দেই, যাতে যাতে লেকচার বুক পড়তে মানে আগ্রহী তারা এত টাকা কোর্স ফি দিয়ে তো ভর্তি হওয়ার দরকার নেই, তাই না? তা আমার কাছে কথা হচ্ছে যে তোমাদের যদি মনে হয় যে না আসলে ঠিক আছে এই কোর্সটা দিয়ে আমি আসলে ভালো কিছু করতে পারবো, বা স্টুডেন্টদের যদি ভালো লাগে, কারণ যেহেতু আমরা অনলাইনে এর আগে অনেক কোর্স করিয়েছি, কিন্তু পাবলিকলি ইন্টারমিডিয়েট প্রাইভেট গ্রুপে এই প্রথম তোমাদের সাইকেল 1 দিয়েই যাত্রা শুরু। সাইকেল 2টা তোমাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে যে কতটুকু হবে। তো সর্বোপরি আমার প্ল্যান থাকবে যতটুকু তোমাদেরকে শেখানোর আহ, মানে সুযোগ আছে আমার, ততটুকু যাতে আমি ভালো করে পড়াইতে পারি। ওকে। তোমাদের প্রবলেমগুলো নিয়ে অনেককেই ডিসকাস করছো, এই ব্যাপারটা অনেক ভালো ছিল। তারপরে তোমরা আমাকে জানিও যে কি করলে তোমাদের উপকার হয়, বা আসলে কি কতটুকু হচ্ছে। আরেকজন যেন, রেদওয়ান ছাড়া আরেকজন যেন কি বলছিলা, না বলো। স্যার, হ্যাঁ। একটা কথা স্যার, স্যার সাইকেল টু তে, স্যার সাইকেল টু তে স্টার্ট করলে স্যার সেকেন্ড পেপারে স্যার পরিবেশ রসায়ন আর স্যার ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টারটা মিলাই করলে ভালো হয়। কারণ অনেক কলেজে স্যার ফার্স্ট সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নটা স্যার প্লাস ফার্স্ট কলেজে থার্ড চ্যাপ্টারটা আছে স্যার, এই দুইটা চ্যাপ্টার মিলে যদি সাইকেল টু করা যায় তাহলে খুব ভালো হয়। আর আচ্ছা যদি ক্লাস সংখ্যা বাড়ানো যায় সপ্তাহে 4 দিন করে, মানে টাইম তো খুব কম, নভেম্বরের লাস্টে পরীক্ষা, এখনো দুইটা চ্যাপ্টার বাকি, সেজন্য বলছিলাম। মানে আচ্ছা ঠিক নভেম্বরের আছে, লাস্টে বলতে লাস্ট উইক অর্থাৎ ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে। বলো আমার বলো। ক্ষেত্রে হচ্ছে আমাদের সামনে মাসের 21 তারিখে যে সিলেবাসের উপর পরীক্ষা হবে সেটার মধ্যে আমাদের ফার্স্ট পেপারে রয়েছে সেকেন্ড অধ্যায় আর তৃতীয় অধ্যায়, আর হচ্ছে দ্বিতীয় পত্রে রয়েছে প্রথম অধ্যায় পরিবেশ রসায়নটা। এখন যদি সামনে মাসের 21 তারিখের আগে যদি একটু কভার করা যেত তাহলে খুবই ভালো হতো। পুরাটুকু নেই, কিছু অংশ আছে। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি যেটা বলছো ঠিকই বলেছো, তোমার যেহেতু এটা প্রয়োজন। কিন্তু ওইভাবে কি আসলে একটা চ্যাপ্টার শেষ না করে অনেক বেশি হয়তো পর্বগুলো কন্টিনিউ করা যেতে পারে, যেমন হয়তো গুণগত রসায়ন চতুর্থ পর্ব স্কিপ করে ওটা যাওয়া যেতে পারে। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে তোমাদের যাদের, মনে করো এখানে যেহেতু অনেকগুলা কলেজের স্টুডেন্ট আছো, তোমাদের যাদের গোল হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষা নিয়ে এই মুহূর্তে, আসলে তুমি যেইখানেই কন্টিনিউ করো না কেন দেখবা তোমরা নিশ্চয়ই অফলাইনেও হয়তো বা কেউ কেউ পড়ো, যে একজন টিচারের পক্ষে সবগুলো কলেজের ক্লাস টেস্ট পরীক্ষার গোল মিট করা ডিফিকাল্ট। আর আরেকটা যেটা আমরা চিন্তা করি সব সময়, যেটা তোমরা হয়তো বা করো না, কেন করো না আমি জানি না, অনলাইনে যারা আছো, অফলাইনে স্টুডেন্টরা কিন্তু প্রচুর পরিমাণ, আমরা লেকচার সেটে যে এমসিকিউ গুলো দিয়ে রাখি যেটা ভর্তি পরীক্ষা অনেক হেল্প করে,
অনেক বেশি আসলে হেল্প করে, কারণ সলভ না করলে কেউ কখনো প্রিপারেশনটা পরিপূর্ণ নিতে পারে না। কিন্তু আমি অনলাইন ব্যাচে দেখলাম যে স্টুডেন্টদের এমসিকিউ বা সিকিউ সলভ ক্লাসে যে কোশ্চেন করার যে ব্যাপারটা, ওইরকম কিন্তু তোমাদের আমি করতে দেখি না। কারণ আমি দেখি যে অনলাইনে যারা এই ক্লাস নেন তাদের বেশিরভাগ টিচারই হচ্ছে শুধু ফেসবুক লাইভ নেন, জুম ওইভাবে থাকে না। বাট আমার কাছে মনে হয়েছিল তোমাদের সাথে কথা বলার জন্য আমরা কি রাখবো, জুম রাখবো, কিন্তু ওইরকম কোনো কোশ্চেন কিন্তু দেখি না। তো এই জিনিসগুলো আসলে যদি তোমাদের প্ল্যান থাকে যে কলেজের সিটি পরীক্ষার সিলেবাস মিলতে একটা কলেজের স্টুডেন্ট সবাই হলে হয়তো বা এটা সম্ভব ছিল, কিন্তু সব কলেজের হয়তো বা এভাবে মেনটেন করা সম্ভব হবে না। এই তো বিষয়টা। দেখা যাক, তারপর আমি চেষ্টা করব তোমাদের জানানোর জন্য। আর তোমরা সবাই আমাকে ফিডব্যাক দিও যে আসলে যারা রেকর্ড দেখো তারাও আমাকে একটু জানিও যে আসলে সাইকেল 2 এর ব্যাপারে কতজন আগ্রহী, তারপর আমি একটু চিন্তা করে দেখবো যে কি করা যায়। সাইকেল 2 কোর্স করতে কতজন আগ্রহী তোমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা পরে রেকর্ড দেখবা তারাও একটু আমাকে জানিও। চলো আমরা কথা না বাড়িয়ে আজকে পড়া শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের দ্রাব্যতার গুণফল যে টপিক বা দ্রাব্যতা টপিকটা, এই টপিকটার হচ্ছে ফাইনাল ক্লাস, লাস্ট ক্লাস, যেখানে আমরা এখানকার সবচেয়ে অ্যাডভান্স টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা এখন আলোচনা করি। টপিকের নাম হচ্ছে টপিকের নাম হচ্ছে সম আয়ন প্রভাব। আয়ন প্রভাব কি বললাম? সম আয়ন প্রভাব। ওকে, এটা হচ্ছে টপিকের নাম। আচ্ছা, সমায়ন প্রভাব সম্পর্কে কেউ কিছু জানো? কখনো কি শুনেছো সমায়ন প্রভাব সম্পর্কে? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আহ, আমি কি বলি একটু মন দিয়ে কথা শোনো। আহ, ওকে, মাইক্রোফোনটা বন্ধ করে দে। খেয়াল করি আমরা, মনে করো এরকম কিছু একটা আহ, গল্প শোনাইছিলাম কিনা জানি না, আমি কি সমান প্রভাব পড়িয়েছিলাম তোমাদেরকে? একটু কমেন্ট করে জানাও তো, সমান কি প্রভাব কি আমি পড়িয়েছিলাম? ওকে, ঠিক আছে। বাংলাদেশের সব থেকে, আমি শুনেছি গল্প, দেখেওছি হয়তো বা কিছুটা, সব থেকে ভালো ইলিশ মাছ নাকি পাওয়া যায় চাঁদপুরে। একটা গল্প শোনো, চাঁদপুরে নাকি সব থেকে ভালো ইলিশ মাছ পাওয়া যায়। ওকে, তো একজন প্রবীণ ইলিশ বিক্রেতা, যিনি আহ কোন একটা ওপেন বাজারে ইলিশ বিক্রি করে। তো খেয়াল করি, হ্যাঁ খেয়াল করি যে এই ইলিশ বিক্রেতার পাশেই হঠাৎ করে একদিন নতুন এক ইলিশ বিক্রেতা চলে আসছে, নবীন। যিনি প্রবীণ ইলিশ বিক্রেতা, তিনি বহু বছর থেকে ইলিশ মাছ বিক্রি করেন, বহু বছর থেকে। তো তিনি যেই পরিমাণ ইলিশ ওইখানে বিক্রি হয় ওই পরিমাণ ইলিশ প্রত্যেকদিন নিয়ে আসেন, এবং মোটামুটি তার কাছ থেকে মানুষ ইলিশ মাছ কিনে নিয়ে যায়, এবং তিনি বেশ ভালো ইলিশ মাছ বিক্রি করেন, এমনটা সবার কাছে পরিচিত। ওকে, তো এখন হয়েছে কি, হঠাৎ করে একদিন ঠিক এর পাশেই একটা দোকানে আরেকজন নতুন ইলিশ বিক্রেতা আসছে, অন্য বাজারেও না, আবার তার পাশে যে মাছ বিক্রি করছে সেই মাছটাও আবার কি ইলিশ মাছই। তো এবং প্রবীণ মানুষটি যেই দামে ইলিশ মাছ বিক্রি করতো, নবীন মানুষটিও কিন্তু ওই দামে ইলিশ মাছ বিক্রি করছে। তো এখন প্রবলেমটা হইলো এরকম, প্রবীণ যে দামে ইলিশ মাছ বিক্রি করছে, নবীন ওই দামে ইলিশ মাছ বিক্রি করছে, এবং দুজন পাশাপাশি বিক্রি করছে, দুজন একই মাছ বিক্রি করছে। এখন প্রবলেম হচ্ছে, এই যিনি নবীন আসছেন তার কাছে মনে হচ্ছে যে, মানে মানুষের কাছে মনে হচ্ছে এই নবীন ব্যক্তির মাছটা তুলনামূলক প্রবীণ মানুষের মাছের থেকে একটু তাজা মনে হচ্ছে, একটু ফ্রেশ মনে হচ্ছে। তাহলে তোমরা একটু বলো তো কমেন্টের মাধ্যমে আমাকে, যে তো কোন মানুষ কার কাছ থেকে বেশি মাছ কিনবে, প্রবীণের কাছ থেকে নাকি নবীনের কাছ থেকে? অবশ্যই নতুন যে মানুষ আছে তার কাছ থেকে মাছ কিনবে। কেন মাছ কিনবে? দেখো, দুইটা ইলিশ মাছ, দুইটা একই দামে বিক্রি হচ্ছে, পাশাপাশি বিক্রি হচ্ছে। যদি অন্য বাজারে বিক্রি হতো তাহলে ভিন্ন কথা, আবার পাশাপাশি বিক্রি করলো, একটা যদি ইলিশ মাছ হতো আর একটা যদি অন্য মাছ হতো তাতেও সমস্যা ছিল না, দুইটা ইলিশ মাছ। আবার পাশাপাশি বিক্রি করলেও যদি দুইটাই একই রকম দেখতে মনে হতো, একটা একটু ফ্রেশ মনে না হতো, তাহলেও কিন্তু তেমন প্রবলেম হইতো না। তাহলে দুইটা একই মাছ বিক্রেতা পাশাপাশি মাছ বিক্রি করছে, এবং যে প্রবীণ তার পাশেই বিক্রি করছে কে, নবীন, একই দামে, কিন্তু নবীনের মাছটা একটু প্রবীণ মানুষের থেকে বেটার মনে হচ্ছে। তাহলে মানুষজন যতক্ষণ পর্যন্ত এই নবীনের মাছ থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ প্রবীণ মানুষটির কাছ থেকে মাছ ক্রয় করবে না। অর্থাৎ এই নবীন মানুষের জন্য প্রবীণ মানুষের মাছ বিক্রির উপর ব্যাপক প্রভাব পড়ে যাবে। এটাই হচ্ছে মূলত সময়ায়ন প্রভাবের কনসেপ্ট। চলো আমরা মূল কথায় আগে যাই।
ধরে নাও NaCl বিয়োজিত হলো, দ্রবণে Na+ এবং Cl- উৎপন্ন হবে, আর AgCl বিয়োজিত হলে Ag+ এবং Cl- উৎপন্ন হবে। এখন কোশ্চেন হচ্ছে, দেখো একই পাত্রে দুইটা পদার্থ, এই যে দেখো একই পাত্রে দুইটা পদার্থ বিয়োজিত হলো, হওয়ার পর এই একটা আয়ন উৎপন্ন করছে, এই একটা আয়ন উৎপন্ন করছে, এই দুইটা আয়ন কিন্তু কমন আয়ন, এই দুইটা আয়ন কিন্তু কমন আয়ন। কথা কি বুঝতে পারছো? দুইটা, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে, মনোযোগ দিয়ে কথাটা শুনো, দুই বা তার অধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে একটা নির্দিষ্ট আয়ন যদি একই হয়, কি বলছি, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে কোন একটি নির্দিষ্ট আয়ন যদি একই হয়, তবে উক্ত আয়নকে সম আয়ন বলে। উক্ত আয়নকে কি আয়ন বলে? সম আয়ন বলে। তাহলে আবার, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে কোন একটি নির্দিষ্ট আয়ন যদি একই হয়, তাহলে তাকে কি আয়ন বলে? সম আয়ন বলে। এই সম আয়নের কারণে যেটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা কমে যাবে। আমি আবার বলছি, দুই বা তার অধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে যদি একটা আয়ন কমন হয়, তবে উক্ত আয়নকে সম আয়ন বলে। এই সম আয়নের কারণে যেটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা কমে যাবে, মানে দুর্বল আরো দুর্বল হয়ে যাবে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? এখানে আমরা আগে থেকে জানি, 9-10 থেকে জানি যে NaCl হচ্ছে একটা ভালো আয়নিক যৌগ, জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়। AgCl হচ্ছে অত ভালো আয়নিক যৌগ না, জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। তাহলে NaCl যখন বিয়োজিত হচ্ছে তখন ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে, AgCl যখন বিয়োজিত হচ্ছে তখনও ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে। কিন্তু বলতো, এর বিয়োজন সহজে হয়, এর বিয়োজন কিন্তু সহজে হয় না। তাই এখান থেকে ক্লোরাইড আয়ন পাওয়াটা যত সহজ, AgCl থেকে ক্লোরাইড আয়ন পাওয়াটা তত সহজ না, একটু কঠিন। তাই যখন আমি এখান থেকে ক্লোরাইড পাবো, সহজে পাবো, কারণ এটা সহজেই বিয়োজিত হয়, তখন আমি কিন্তু চাইবো না AgCl থেকে ক্লোরাইড নিতে। তাই এর যতক্ষণ ক্লোরাইড দিতে পারবে, ততক্ষণ কিন্তু এর বিয়োজন আগের মতো হবে না, কমে যাবে। এই ব্যাপারটার নাম হচ্ছে সমায়ন প্রভাব। তাহলে আমি আবার বলছি, দুই বা তার অধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে একটি আয়ন যদি একই হয়, তবে একে সম আয়ন বলে। এই সম আয়নের কারণে যেটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা কমে যায়, একে সমায়ন প্রভাব বলে। যদি এই দুইটাই সবল হতো আর যদি এই দুইটাই দুর্বল হতো, তাহলে কখনোই কিন্তু সমায়ন প্রভাব থাকতো না। অর্থাৎ আমরা বলার চেষ্টা করছি যে সম আয়ন থাকলেই যে তার প্রভাব থাকবে, তা নাও হতে পারে। যদি সম আয়ন আছে, দুইটাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা দুইটাই দুর্বল, তখন কে কাকে প্রভাবিত করবে? কিন্তু যদি সমায়ন থাকার পর একটা তীব্র একটা দুর্বল হয়, তাহলে আমরা তাকে বলবো কি? সমায়ন প্রভাব। আর নিশ্চয়ই ক্লিয়ার, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও কমেন্টের মাধ্যমে। আমি প্রয়োজন আবার বলছি, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে কোন একটি নির্দিষ্ট আয়ন যদি একই হয়, তবে একে সম আয়ন বলে। এই সম আয়নের কারণে যেটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা আরো কমে যায়, অর্থাৎ দুর্বল আরো কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। চলো আমরা অঙ্কের দিকে চলে যাই এবার। অঙ্কে যাওয়ার পূর্বে আমরা একটা থিওরি পড়বো। এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট, একবার বোর্ডে আসছে। দেখো, এই যে ভালো করে যদি খেয়াল করো, এই এই কোশ্চেনটা আসছে যশোর বোর্ড 2015-তে। যশোর বোর্ড 2015-তে কি বলছে? 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় AgCl এর দ্রাব্যতার গুণফল এত। এ দ্রবণ AgCl আর বি দ্রবণ NaCl। তো বলতেছে, এ দ্রবণে সামান্য পরিমাণ বি দ্রবণ যোগ করা হলে এর দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি? কারণ বিশ্লেষণ করো। ব্যাপারটা এরকম, এই যে এ দ্রবণে সামান্য পরিমাণ যদি বি যোগ করো, খেয়াল করেছো? এর মধ্যে বি যোগ করা মানে এখানে সম আয়ন প্রভাব তৈরি হয়ে যাওয়া। এর মধ্যে বি যোগ করা মানে কি? সমায়ন প্রভাব তৈরি হয়ে যাওয়া। তাহলে সমায়ন প্রভাব তৈরি হলে কি হবে? অবশ্যই AgCl যেহেতু কম, মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাহলে AgCl NaCl দ্বারা AgCl এর দ্রাব্যতা কি হবে? কমে যাবে। NaCl দ্বারা AgCl এর দ্রাব্যতা কি হবে? কমে যাবে। কোন প্রভাবের জন্য? সমায়ন প্রভাবের জন্য। কি ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার? সেই কথাটাই বলছে, এ দ্রবণে সামান্য পরিমাণ বি দ্রবণ যোগ করা হলে এর দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি? অবশ্যই। এর দ্রাব্যতা আগে যা ছিল, NaCl যোগ করার পর সমায়ন প্রভাবের কারণে তার দ্রাব্যতা কমে যাবে। তাহলে এখানে তুমি একটা ব্যাখ্যা দিবা কিসের? সমায়ন প্রভাবের।
এরপর কি ব্যাখ্যা দিবা খেয়াল করো। তুমি যদি এরকম একটা সম্পৃক্ত দ্রবণ নাও, এজিসিএল এর যদি একটা সম্পৃক্ত দ্রবণ নাও আর তার মধ্যে যদি NaCl যোগ করো, তাহলে এজিসিএল এর অধক্ষেপ পড়ে যাবে। সম্পৃক্ত দ্রবণ নিয়েছো মানে কি, একটা দ্রাবকে এজিসিএল যে পরিমাণ দ্রবীভূত হওয়ার কথা, একটা দ্রাবকে এজিসিএল যে পরিমাণ দ্রবীভূত হওয়ার কথা, ওই পরিমাণই কি হয়েছে, দ্রবীভূত হয়েছে। একটা দ্রাবকে এজিসিএল যে পরিমাণ দ্রবীভূত হওয়ার কথা ওই পরিমাণই দ্রবীভূত আছে, কারণ সম্পৃক্ত দ্রবণ। তার মধ্যে যখন NaCl যোগ করবো তখন কি হবে, এজিসিএল এর দ্রাব্যতা কমে যাবে। তো কমে গেলে কি হবে, সম্পৃক্ত দ্রবণে থাকা অবস্থায় কোনো দ্রব্যের দ্রাব্যতা কমে গেলে কি হয়, অধক্ষেপ পড়বে। এখন তুমি কোশ্চেন করতে পারো, স্যার অধক্ষেপ পড়বে কেন? আমরা তো অধক্ষেপ পড়ার শর্ত গত ক্লাস থেকে জানি, যে যদি কারো কে আইপির মান কার থেকে বড় হয়, কে স্পিড থেকে বড় হয়, তবে অধক্ষেপ পড়ে। তো চলো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কে আইপির মান আর কে এসপির মান কিভাবে ভিন্ন হবে। এজিসিএল যখন সম্পৃক্ত দ্রবণ ছিল তখন এর কে আইপি এবং কে এসপি সমান ছিল। এখন আমরা একে বিয়োজিত করলে এমন কিছু হয়, যদি আমরা এখানে NaCl নিয়ে নিই তাহলে Na প্লাস এবং কি Cl মাইনাস। এখন তুমি একটা, আচ্ছা আমি ফ্রেশ করে লিখি, দেখো এখানে এই যে AgCl বিয়োজিত হলো, এই যে Ag প্লাস আর কি Cl মাইনাস, আর এখানে NaCl বিয়োজিত হয়েছে, বিয়োজিত হলে Na প্লাস এবং কি Cl মাইনাস। এখন এর কে এসপি যখন বের করেছি তখন কিন্তু আমরা Ag প্লাসের ঘনমাত্রা নিলাম গুণ ক্লোরাইডের ঘনমাত্রা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, কারণ এটা সম্পৃক্ত দ্রবণই নিতে হবে। কিন্তু যখন আমি কেআইপি বের করব আর এদেরকে যখন আমরা একই পাত্রে রাখবো, তখন Ag প্লাসের ঘনমাত্রা গুণ ক্লোরাইডের ঘনমাত্রা, এইটা তো নিবই, এইটা তো নিবই, এটাও কিন্তু নিব। খেয়াল করো, যখন আমি দ্রাব্যতার গুণফল বের করছি তখন তো সম্পৃক্ত দ্রবণে শুধু এইটার এটা ছিল, এর মধ্যে যখন আমি NaCl মিশায় দিলাম তখন Ag প্লাসের ঘনমাত্রাও পাইলাম, যা ছিল তাই নিলাম, তার সাথে গুণ করলাম ক্লোরাইডের ঘনমাত্রা। কিন্তু ক্লোরাইড কি NaCl যোগ করার পর একটা ক্লোরাইড আছে নাকি দুইটা ক্লোরাইড হয়ে গেছে? নিশ্চয়ই দুইটা হয়ে গেছে। ধরো এর ঘনমাত্রা যদি 0.1 হয় তাহলে এর ঘনমাত্রাও ধরো 0.1। তাহলে আমি এখানে কি 0.1 বসাবো নাকি 0.1 প্লাস 0.1 বসাবো? অর্থাৎ এই ক্লোরাইডও নিব, এই ক্লোরাইডের ঘনমাত্রা, এই ক্লোরাইডের ঘনমাত্রাও নিব, এই ক্লোরাইডের ঘনমাত্রাও কিন্তু নিব, নিয়ে দুইটা যোগ করে এখানে বসাবো। আগে যখন সম্পৃক্ত দ্রবণে একটা ক্লোরাইড নিয়ে কাজ করতাম তখন যে পরিমাণ ঘনমাত্রা ছিল দুইটা নিলে ঘনমাত্রা কি হলো, বেড়ে গেল, তখন কিন্তু কেআইপির মানটা কি হবে, বেশি হবে। অর্থাৎ কেআইপি হয়ে যাবে কেএসপি থেকে বড়। আর কেআইপি কেএসপি থেকে বড় হওয়া মানেই কি পড়া বলতো, অধক্ষেপ পড়া। তাহলে সমআয়ন প্রভাব কোন একটা সম্পৃক্ত দ্রবণে সমআয়ন প্রভাব তৈরি করা হলে কিভাবে সেইটা অধক্ষেপ তৈরি করে, এই ব্যাপারটা কি তোমাদের কাছে ক্লিয়ার? আমাকে একটু জানাও এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা। ওকে, কমেন্ট করছো ক্লিয়ার, হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে। আমরা এতক্ষণ থিওরি পড়লাম, একবার বোর্ডে, একবার বোর্ডে দেখো থিওরিতে প্রশ্ন আসছে, তার উত্তর এইখানে লেকচার বুকে দেয়া আছে, তোমরা যে লেকচার বুকটা অলরেডি পেয়েছো। আমরা এখন ম্যাথের মাধ্যমে সেটা প্রমাণ করব, ম্যাথের মাধ্যমে আমরা সমান প্রভাবটা প্রমাণ করব। তাহলে এখন আমরা সিকিউ ম্যাথ দেখি, সিকিউ ম্যাথ দেখবো আমরা। এই সিকিউ ম্যাথে বলা হচ্ছে AgCl, AgCl এর কেএসপি ইকুয়াল 1.77 ইন্টু 10^10। ওকে, আচ্ছা এবার NaCl 0.1 মোলার, রাইট? ব্যাপারটা এরকম, AgCl এর কেএসপিটা NaCl 0.1 মোলার। ওকে, তো এবার আসো আমরা এটা নিয়ে আলোচনা করি, যে কোশ্চিন হচ্ছে এরকম, 0.1 মোলার NaCl দ্রবণে, দ্রবণে AgCl এর 0.1 মোলার NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতার, দ্রাব্যতার পরিবর্তন, পরিবর্তন হবে কি না, কি না ব্যাখ্যা করো। এই দেখো 0.1 মোলার NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। আবার বুঝো, 0.1 মোলার NaCl দ্রবণে
AgCl এর দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো, এটা কোশ্চেন। তো আমরা অর্থাৎ বলা হচ্ছে যে এটা তো আলাদা পাত্রে আছে, তুমি যদি এই পাত্রের মধ্যে এইটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, তাহলে এর যে দ্রাব্যতা ছিল আগে, এটা কি এমনই থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণের জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে AgCl বিয়োজিত হলো Ag প্লাস আর কি Cl মাইনাস, এর KsP ইকুয়াল টু S স্কোয়ার। তাহলে S ইকুয়াল কি √KsP। তাহলে এখন আমরা আলাদা পাত্রে AgCl এর দ্রাব্যতা বের করবো। তাহলে বা S ইকুয়াল √1.77 ইন্টু 10^10। তাহলে এখন এটা কি হবে? 1.33 ইন্টু 10^5 মোলার, এমন কিছু হবে। অর্থাৎ এর দ্রাব্যতা বের করবো আমরা এত। কখন? মিশ্রণে নাকি আলাদা পাত্রে? আলাদা পাত্রে দ্রাব্যতা হচ্ছে এইটা আমরা পেলাম যখন আমরা 0.1 মোলার NaCl দ্রবণে একে মেশাই নাই। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা জানতে চাই যে যদি আমরা একে 0.1 মোলার NaCl দ্রবণে নেই, 0.1 মোলার NaCl দ্রবণে, অর্থাৎ 0.1 মোলার NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতা ইকুয়াল এক্স মোল পার লিটার, রাইট? ধরি আমরা, ধরে নিলাম যেহেতু আগে আমরা দ্রাব্যতা এস ধরেছিলাম, এটা তো আসলে দ্রাব্যতা না, কারণ এখন তো আর দ্রাব্যতা থাকবে না, অধক্ষেপ পড়ে যাবে। তো ধরে নিলাম যে 0.1 মোলার NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতা এবার হয়ে যাবে কি এক্স মোল পার লিটার, রাইট? ওকে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করব দেখো এখন, আহ, যেটা হবে, ধরে নাও এরকম NaCl বিয়োজিত হলো Na প্লাস এবং কি Cl মাইনাস উৎপন্ন হলো, এর মান 0.1 মোলার, এটাও 0.1 মোলার, এটাও 0.1 মোলার, রাইট? আচ্ছা, এটা আমরা পেয়েছি যে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হলে এটা এটা উৎপন্ন হবে। এবার আমরা AgCl কে যদি বিয়োজিত করি, তাহলে Ag প্লাস আর কি Cl মাইনাস। তাহলে এখন কি হবে? এখন ধরে নাও এটা এক্স, তাহলে এটা কি হবে? এক্স। তাহলে এটা কি হবে? এক্স হবে নাকি এক্স প্লাস 0.1 হবে? অবশ্যই এক্স প্লাস 0.1 হবে, কারণ তুমি এখন কিন্তু AgCl কে আলাদা রাখো নাই। এখন AgCl কে তুমি রেখেছো কোথায়? NaCl এর মধ্যে। তাহলে ওর বিয়োজনে যে ক্লোরাইড পাওয়া যাবে, সেই ক্লোরাইডও ওই দ্রবণের মধ্যে জায়গা দখল করবে। আবার সময়ায়ন প্রভাবের জন্য যে ক্লোরাইড পাওয়া গেল, ওটাও কিন্তু এখানে যোগ হয়ে যাবে। মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে এর কাছে সহগ 1 না হয়ে অন্য কিছু হতো, এর সহগ যদি 1 না হয়ে অন্য কিছু হতো, তাহলে এর সাথে গুণ হতো। এর সহগ যদি 1 না হয়ে অন্য কিছু হতো, তার সাথেও কিন্তু গুণ হতো। অর্থাৎ এই ভ্যালুটা আসবে এইখান থেকে, আর এটা তো এটাই। এইটুকুই হচ্ছে এখানকার সব থেকে ইম্পর্টেন্ট লাইন। বলো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? কেন এক্স এর সাথে 0.1 যোগ হলো? এটা কি ক্লিয়ার কিনা? জানাও, তাড়াতাড়ি জানাও। ক্লিয়ার বলতেছো? যদি এখানে সহগ থাকতো একাধিক, তাহলে কি করতাম? আমরা ওই সহগটা গুণ করতাম এর সাথে। এখানে সহগ আছে কিন্তু এখানে নাই, তাহলে পুরোটার সাথে কিন্তু গুণ হবে না, শুধু এটুকুর সাথে গুণ হবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতো, রাইট? এবার চিন্তা করো, KsP ইকুয়াল এক্স ইন্টু এক্স প্লাস 0.1। KsP-র মান কিন্তু কখনো চেঞ্জ হয় না। তাহলে KsP ইকুয়াল এক্স ইন্টু এক্স প্লাস 0.1, রাইট? তাহলে এবার বা KsP ইকুয়াল এক্স ইন্টু এক্স, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 0.1x। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 0.1x মাইনাস KsP হতো। KsP-র মানটা বসায় দিব, অঙ্কে দেয়া আছে 1.77 ইন্টু 10^10 ইকুয়াল 0। তো এখন তাহলে আমরা কি করব? আমরা নিশ্চয়ই
এরকম কোন ইকুয়েশন ম্যাথে দেখেছি? দেখো তো, দেখেছো কিনা? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, নিশ্চয়ই দেখেছো। আচ্ছা, একজন বলছো আবার একটু বলেন, কোন জায়গাটুকু বলবো? এটা নিশ্চয়ই এটাই বোঝো নাই। এই যে এখানে তো আসলে AgCl কে রাখা হচ্ছে কার মধ্যে? NaCl এর মধ্যে। তাহলে AgCl এর থেকে পাওয়া দ্রাব্যতা এক্স, আর সময়ায়ন প্রভাবের কারণে পাওয়া 0.1, দুইটাই যোগ করতে হবে এখানে। দুইটাই কিন্তু যোগ করতে হবে, রাইট? দুইটাই এখানে যোগ করতে হবে। আর আমরা KSP ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস 0.1, তাহলে KSP ইকুয়াল টু x² প্লাস 0.1x। আমরা এরকম একটা ফর্মুলা কিন্তু দেখেছি ম্যাথে। হ্যাঁ, একজন বলছে দ্বিঘাত সমীকরণ, একজন হ্যাঁ বলছে মিডিল টার্ম করতে হবে। তুমি চাইলে এটা ক্যালকুলেটরও সলভ করতে পারো, উইথ ক্যালকুলেটর সলভ করলে এর মানটা আসবে এরকম, এক্স ইকুয়াল, এক্স এর ভ্যালু আসবে 1.69 ইন্টু 10⁻৯ মোলার। আবার তুমি চাইলে একটা কাজ করতে পারো, তোমার এত ভেজাল করার দরকার নাই। তুমি যেটা করতে পারো, বলবা এই সমীকরণে উচ্চ ঘাতযুক্ত পদের মান নগণ্য। অর্থাৎ এটা একটা সমীকরণ, এখানে উচ্চ ঘাতযুক্ত পদ যেটা, সেটা নগণ্য, মানে এর মান ক্ষুদ্র। ধরে নিবা তুমি যে এটা উচ্চ ঘাতযুক্ত পদ, এর মান নগণ্য। তাহলে এই উচ্চ ঘাতযুক্ত পদের মান যদি নগণ্য হয় তাহলে কি হবে? 0.1x ইকুয়াল হচ্ছে 1.77 ইন্টু 10⁻10। তাহলে এবার এক্স ইকুয়াল কি হবে? 1.77 ইন্টু 10⁻৯ মোলার। অর্থাৎ দেখো, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করলে যেটা পেয়েছো 1.69, আচ্ছা দুঃখিত, 1.69 না, 1.769, মানে 77, সেটা পাচ্ছ তুমি 1.77। অর্থাৎ তুমি যদি চাও উচ্চ ঘাতযুক্ত পদ বাদ দিয়ে হিসাব করতে, যে x² মান বাদ দিয়ে দিছো, তাতেও তোমার মানের আহামরি কোনো পার্থক্য আসবে না, এবং এটা বই লিখা আছে। তুমি চাইলে উচ্চ ঘাতযুক্ত পদ বাদ দিতে পারবা, তবে সাইডে তোমাকে লিখে দিতে হবে যে উচ্চ ঘাতযুক্ত পদের মান ক্ষুদ্র বিবেচনা করে একে বাদ দেওয়া হয়েছে। উচ্চ ঘাতযুক্ত পদের মান ক্ষুদ্র বিবেচনা করে একে বাদ দেওয়া হয়েছে। বলো, এই ইকুয়েশন সলভ করার ব্যাপারটা কিভাবে করতে হবে সহজে, এটা কি ক্লিয়ার না বলো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ওকে, ক্লিয়ার বলতেছো। এখন আসো কোশ্চেনের মূল উত্তরে। মূল উত্তরটা ছিল এমন, মূল প্রশ্নটা ছিল এরকম যে, ওকে হ্যাঁ, মূল কোশ্চেনটা ছিল এমন যে 0.1 মোলার NaCl দ্রবণে HCl এর দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা, রাইট? এটা ছিল আমাদের মূল কোশ্চেন। এখন আমরা দেখলাম যে প্রথমে AgCl এর দ্রাব্যতা ছিল এইটা, প্রথমে AgCl এর দ্রাব্যতা ছিল এটা 1.33 ইন্টু 10⁻5। এখন যখন আমরা কিনা সম- সময়ায়ন প্রভাবের মধ্যে সময়ায়ন প্রভাবের মধ্যে আমরা এই হিসাবটা করলাম, তখন হয়ে গেল 1.77 ইন্টু 10⁻9। তাহলে বলো, আগে কম ছিল নাকি পরে কমে গেল দ্রাব্যতা? আগে কম ছিল নাকি পরে কমে গেল? বলো, কখন কমে গেল? আগে কমে গেল নাকি পরে কমে গেল? পরে কমে গেল। তাহলে আমরা তো এখান থেকে ব্যাখ্যা করতেই পারি, সম আয়নের সম আয়নের কারণে বা সমায়ন প্রভাবের কারণে AgCl এর দ্রাব্যতা কমে গেছে। এটাই আমাদের ব্যাখ্যা করার বিষয়। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এখন আলোচনা করতে পারি পরে আরেকটা অঙ্ক আছে, সে অঙ্কে। এই দেখো 8 নম্বর অঙ্ক। এটা কি? স্ট্রনশিয়াম ফ্লোরাইড, রাইট? আর এটাও কিন্তু স্ট্রনশিয়াম ফ্লোরাইড, তবে এখানে NaF এর মধ্যে আছে। কমেন্ট করো তো সবাই, এখানে কি সমায়ন প্রভাব বিদ্যমান কিনা? এই উদ্দীপক দেখে তোমার কি মনে হয়? ওকে, এবং দেখো এ পাত্রে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল এত, নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে। হুম। এখন প্রশ্নে বলা হচ্ছে গ নাম্বারে যে বি পাত্রে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। বি পাত্রে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। কোন পাত্রে? বি পাত্রে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। এ পাত্রে না, বি পাত্রে। ওকে, আচ্ছা। এখন দেখো, মূল কথায় আসি আমরা। স্ট্রনশিয়াম ফ্লোরাইড বিয়োজিত হচ্ছে স্ট্রনশিয়াম 2+ আর 2F-।
একইভাবে এন এফ বিয়োজিত হচ্ছে এন এ প্লাস এবং এফ মাইনাস। এটার ঘনমাত্রা 0.1 মোলার যদি হয়, এর ঘনমাত্রা 0.1 মোলার হবে, এর ঘনমাত্রা 0.1 মোলার হবে, রাইট? এখন স্ট্রনশিয়াম ফ্লোরাইড বিয়োজিত হলো, হওয়ার পর কি উৎপন্ন হলো? স্ট্রনশিয়াম 2 প্লাস 2F মাইনাস। কি ধরবো আমরা? দ্রাব্যতার মান ধরি 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 0. আচ্ছা, এভাবে লিখি যে ধরি 0.1 মোলার NaF দ্রবণে স্ট্রনশিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা ইকুয়াল ইকুয়াল S1 মোল পার লিটার, এরকম কিছু একটা, রাইট? এখন স্ট্রনশিয়াম ফ্লোরাইড বিয়োজিত হলো, স্ট্রনশিয়াম 2 প্লাস আর 2F মাইনাস। এইটা যদি হয় S1, তাহলে এটা S1। কে বলবে তাড়াতাড়ি এখানে কি লিখবো? আমি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, এখানে কি লিখবো? এইখানে কি লিখবো বলো? একজন লিখছে S1 + 0.1, কিন্তু দেখো এর সহগ তো 2 আছে, তাহলে এখন 2 গুণ করতে হবে, যে 2S1 প্লাস এইখান থেকে নিব 0.1। দেখো এখানে কোনো সহগ নাই, তাই আমরা গুণ করি নাই, আর এখানে সহগ আছে তাই গুণ করেছে। তাহলে এখন কি আমরা লিখতে পারি না যে KSP ইকুয়াল S1 গুণ 2S1 + 0.1 এর উপর স্কোয়ার? তাহলে এখন কি হওয়া উচিত? দেখো তো, যে বা KSP ইকুয়াল, এই যেটার A+B হোল স্কোয়ার সূত্র বসবে S1 গুণ 4S1 স্কোয়ার প্লাস 2AB, 2 × 2S1, তাহলে 2AB কি হবে? তাহলে হচ্ছে 0.4S1, আর 0.1 স্কোয়ার মানে কি? 0.01, রাইট? তাহলে বা KSP ইকুয়াল 4S1³ যোগ 0.4S1 স্কোয়ার যোগ 0.01S1। ওকে, তাহলে এখন কি হবে? এখানে আমরা আগের মতোই উচ্চ ঘাতযুক্ত পদকে, যে এটা কোন ঘাত সমীকরণ? ত্রিঘাত সমীকরণ হবে। দেখো মাইনাস কেএসপির ভ্যালু কত? এখানে দেয়া আছে 8 × 10⁻8, -8 × 10⁻8 ইকুয়াল 0। তাহলে এখানে উচ্চ ঘাতযুক্ত পদ বাদ চলে যাবে, উচ্চ ঘাতযুক্ত পদ বাদ চলে যাবে। তাহলে এটা 0.01S1 ইকুয়াল 8 × 10⁻8, রাইট? তাহলে বা S1 ইকুয়াল কি হবে? 8 × 10⁻8। এটা তো দুঃখিত, আমি ভুল লিখছি মনে হয়। হ্যাঁ, এটা 8 × 10⁻10 হবে, এটাও 10 হবে, আর এইটা কি হবে? এইটা 8 হবে। হ্যাঁ, নিশ্চয়ই ক্লিয়ার। দেখো ক্লিয়ার কিনা দেখো, আমাকে জানাও। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা সমান প্রভাবে তোমাদেরকে 2টা অঙ্ক করে দিলাম। আর এরকম অঙ্ক হয়তোবা যেগুলো আছে এগুলো আরো পারবা, অসুবিধা হওয়ার কথা না। তারপরও তোমাদের কোনো এইখানে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও, কোশ্চেন করতে পারো। আর আমরা তোমাদের কোশ্চেন না থাকলে আমরা কিছু সিকিউ দেখাবো, না MCQ দেখাবো। সিকিউ এগুলো সবই এখন পারবা আমি আশা করছি। সমান প্রভাবে যেহেতু 2টা অঙ্ক করে দিলাম, একটা সহগ গুণ করতে হবে কিভাবে সেটাও দেখালাম, আর একটা হচ্ছে নর্মাল সহগ 1 থাকলে কি হয়। তো আমি মোটামুটি, তোমরা কোশ্চেন থাকলে কোশ্চেন মানে করতে পারো, আর না থাকলে আমি জানি যে কোন কোন MCQ গুলাতে তোমাদের প্রবলেম হতে পারে, আমি তোমাদেরকে এগুলো নিয়ে একটু কথা বলতে পারি। তোমরা মনে মনে ভাবতে থাকো, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে থাকো। আমি নর্মালি কোন কোন MCQ সাধারণত স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে আমি সেটা জানি, এখান থেকে তোমাদেরকে আমি কোশ্চেন সলভ করে দিচ্ছি।
এই যে দেখো 9 নম্বর এমসিকিউ, এটা একটা বোর্ডের কোশ্চেন, সিলেট বোর্ড 2016। আচ্ছা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত গ্রাম পার ডেসিমিটার কিউব। কি বলা হলো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত গ্রাম পার ডেসিমিটার কিউব। আমরা জানি 1 লিটার ইকুয়াল 1 ডেসিমিটার কিউব। তার মানে এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে মূলত, তোমার কাছে মনে হচ্ছে নতুন, খাতায় লিখে নাও, 1 লিটার ইকুয়াল 1 ডেসিমিটার কিউব, মানে এটা হচ্ছে 1 গ্রাম পার লিটার। 1 গ্রাম পার লিটার চাইছে কি দ্রাব্যতার গুণফল, রাইট? তো এখন তোমাকে কি করতে হবে? গ্রাম পার লিটারকে মোল পার লিটার বানাইতে হবে। এই মানটাকে মোল পার লিটার বানাইতে হবে 2.113। এই যে দ্রাব্যতা এস ইকুয়াল 2.1153 গ্রাম পার লিটার। এখানে দেখো, এখানে আয়রন, ফেরিক হাইড্রোক্সাইড দেয়া আছে, ফেরিক হাইড্রোক্সাইডের আয়রনের ভরও কিন্তু দেয়া আছে। তো সেইখানে তোমাদের যেটা করতে হবে যে এর গ্রাম পার লিটারকে মোল পার লিটার বানানোর জন্য আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তা তাড়াতাড়ি বলো তো, ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? তাড়াতাড়ি বলো, ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? ওকে, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড Fe এর আণবিক ভর, তাহলে গ্রাম পার লিটারকে আমরা ফেরিক হাইড্রোক্সাইড আণবিক ভর দিয়ে ভাগ করব। FeOH3। দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, আচ্ছা আগের অঙ্কটা তাহলে কি শোনা গেছিল মাইক্রোফোনে? এটা কি বুঝতে পারছো নাকি এখন? কি ঠিক আছে? আর এই অঙ্কটা কি বুঝতে পেরেছিলা? মাইক্রোফোন তো বন্ধ হয়ে গিয়েছিল। ওকে ওকে, আচ্ছা না স্যার বলছে একজন। ওকে, তো ঠিক আছে। দেখো এবার, এবার দেখো ফ্লোরাইড নিয়ে কাজ করি আমরা, ফ্লোরাইড নিয়ে। এই যে ফ্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে অঙ্কে, এই দেখো ভালো করে অঙ্কটা পড়ে দেখো আগে। বলছে যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এত হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল কত হবে? তাহলে ফ্লোরাইড মানে কি হবে? ফ্লোরাইড মানে 0.00655 গ্রাম পার লিটার। এখন এই যে ফ্লোরাইড দেখতে পাচ্ছ, এই 0.00655 কে আমরা 19 দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে মোল পার লিটার। তো এখন ভাগ করলে মোল পার লিটারে কত আসে আমরা দেখব। 0.00655 ভাগ 19, ফ্লোরাইডের ভর 19। ওকে, তাহলে এখন আসে 3.4 ইন্টু 10^4। দেখো তো এরকম আসে কিনা, 3.4 ইন্টু 10^4 মোলার বা মোল পার লিটার, এমন কিছু আসে কিনা দেখো। ওকে, এবার এখানে প্রবলেম হচ্ছে চাইছে তো দ্রাব্যতার গুণফল, রাইট? তাহলে আমরা এখন কি করতে পারি? এই দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড বিয়োজিত করলাম, ক্যালসিয়াম 2+ পাইলাম, আর কি পাইলাম? 2F- পাইলাম। KSP ইকুয়াল কি হবে? ফ্লোরাইডের ক্যালসিয়াম 2+ এর যে ঘনমাত্রা, আচ্ছা এখানে খেয়াল করো, এখানে এর ইকুয়েশন কি বলে? ফ্লোরাইড যা হবে ক্যালসিয়াম তার কি হবে? অর্ধেক হবে। ফ্লোরাইড যা হবে ক্যালসিয়াম তার কি হবে? অর্ধেক হবে না? এই নিয়ম কি বলে? যে আমরা জানি যে আম, এই ঘনমাত্রা তো অবশ্যই সহগ দ্বিগুণ করে আসছে, এত সহগ ছিল না। তাহলে ফ্লোরাইডের ঘনমাত্রা যা হবে ক্যালসিয়াম তার অর্ধেক হবে, বা ক্যালসিয়াম যা হবে ফ্লোরাইড তার দ্বিগুণ হবে। তাহলে আমরা তো ফ্লোরাইড পেয়েছি, তাহলে ক্যালসিয়ামটা হবে ফ্লোরাইডের অর্ধেক, অর্থাৎ 3.4 ইন্টু 10^4 ভাগ 2 গুণ 3.4 ইন্টু 10^4 পাওয়ার 2। তাহলে এবার কেএসপির ভ্যালু কত আসবে? তাহলে এবার কেএসপির ভ্যালু কত আসবে বলো, তাড়াতাড়ি বলো কত আসবে, তাড়াতাড়ি বলো কত আসবে, এবং উত্তর মিলে কিনা দেখো। আশা করছি এবার উত্তর মিলবে। আচ্ছা, মোটা দাগে এই দুটো এমসিকিউ অনেক প্রবলেম থাকে স্টুডেন্টদের। এছাড়া আমরা পরবর্তী অঙ্কগুলোতে যদি যাই, এই এমসিকিউ তো মনে হয় ক্লাসে দেখাইছিলাম আমি সলভ করানোর সময়। গ্রাফের এমসিকিউটা, ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা আছে আমাদের। এই দেখো এই এমসিকিউটা পারো কিনা দেখো। 150 গ্রাম ফুটন্ত পানিতে 96 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লেড নাইট্রেটের দ্রাব্যতা 56 হলে দ্রবণটিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করা হলে কত গ্রাম দ্রব্য কি হবে, পৃথকীকরণ হবে? তো একটু খেয়াল করি আমরা সবাই। 150 গ্রাম কি পানি? ফুটন্ত পানি। 150 গ্রাম ফুটন্ত পানি, কত গ্রাম লেড নাইট্রেট? 96 গ্রাম। ভালো কথা, যখন একে তাপমাত্রা কমিয়ে দেওয়া হলো, ফুটন্ত পানি মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি, কমিয়ে দেওয়া হলো, তখন দ্রাব্যতা হয়ে গেলো 56। মানে দ্রাব্যতা 56 মানে কি? দ্রাব্যতা 56 মানে কি? মানে 100 গ্রাম, 100 গ্রাম দ্রাবকে, গ্রাম দ্রাবকে 56 গ্রাম দ্রব্য আছে। 100 গ্রাম দ্রাবকে 56 গ্রাম কি আছে? দ্রব্য আছে। তাহলে 100 গ্রাম দ্রাবকে 56 গ্রাম যে দ্রব্য আছে, 150 গ্রাম, 150 গ্রাম দ্রাবকে তাহলে কতটুকু থাকা উচিত?
তাহলে 56 × 150 ভাগ 100, তাহলে কত হয়? 56 × 150 ভাগ 100, 84 গ্রাম। মানে এক কথায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 গ্রাম দ্রাবকে 84 গ্রাম দ্রব্য থাকার কথা। কিন্তু আমরা প্রথমে রেখেছিলাম কত গ্রাম? 96 গ্রাম। প্রথমে রেখেছিলাম 96 গ্রাম, আর এরপর 84 গ্রাম, নাকি? তাহলে 96 থেকে 84 বাদ দিলে কত হয়? 12 গ্রাম। তাহলে 12 গ্রাম দ্রব্য কি হবে? অধঃক্ষিপ্ত হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝে গিয়েছো। জানাও যদি না বুঝে থাকো। এই অঙ্কটা একটু একটু ক্রিয়েটিভ। এনেছিল দ্রাব্যতা 36। একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। ভালো কথা। 200 গ্রাম 200 গ্রাম জলীয় দ্রবণে যদি 50 গ্রাম দ্রব থাকে, 200 গ্রাম জলীয় দ্রবণে যদি 50 গ্রাম দ্রব থাকে, তাহলে বলো তো দ্রাবক কতটুকু? দ্রাবক কতটুকু? 200 - 50, তাহলে কত হলো? 150 গ্রাম হচ্ছে দ্রাবক। 200 গ্রামে আছে 50 গ্রাম, তাহলে দ্রাবক হচ্ছে 150 গ্রাম। বলছে দ্রাব্যতা 36। দ্রাব্যতা 36 মানে কি? দ্রাব্যতা 36 মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে আছে 36 গ্রাম দ্রব। তাহলে 150 গ্রাম দ্রাবকে কত থাকবে? 36 গুণ 150 ভাগ কত? 36 গুণ ভাগ 54 গ্রাম। 54 গ্রাম থাকার কথা, -50 ইকুয়াল কত গ্রাম? 4 গ্রাম। জানাও আমাকে, ক্লিয়ার কিনা? আর কোনো অঙ্ক বা এমসিকিউ তোমরা কোনো কিছু আমাকে বলতে চাইলে বলতে পারো। আমাদের পর্ব শেষ হয়ে গেল, ঠিক আছে? আর কোনো অঙ্ক বা এমসিকিউ নিয়ে কোনো কথা থাকলে বলতে পারো। আগামী বুধবার আমাদের এইটার উপর পরীক্ষা হবে। হ্যাঁ, বুধবারের ক্লাসে এটার উপর পরীক্ষা হবে। এটা অনেক অর্গানিকের নামকরণ পড়তে চাও, এটা আমাকে সবাই একটু কষ্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।